করি এবং সেই সংগঠন সমর্থিত প্যানেল আমাদের আজকে ঘোষণা করা হয়। আমাদের প্যানেলের যে ইশতেহার আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আমাদের ইশতেহার আমরা তুলে ধরব। আর কয়েকটি বিষয় স্পষ্ট করে বলছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এটা অফিসিয়াল একটা প্যানেল, এর বাইরেও কৌশলগতভাবে আমাদের অনেকে দাঁড়িয়েছেন। তো অনেককে আমরা দেখছি যে বিষয় নিয়ে নানাভাবে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। তাদেরকে অনুরোধ করবো যাতে প্রোপাগান্ডা বা ভুল তথ্য না ছড়ানো হয়। আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করছি। দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক ইতিহাস। এখানে ছাত্রলীগ যখন গেস্ট রুম গণরম করাতো, ছাত্রলীগ যখন শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে আসতো, ছাত্রলীগ যখন জোর করে শিক্ষার্থীদের টিএসসিকে স্লোগান দেওয়া হতো, মোদিকে স্লোগান দেওয়া হতো, তখন আমরা রাজু ভাস্কর্য অল্প কয়েকটা মানুষ কিন্তু প্রতিবাদ করতাম। সেইখান থেকে যাত্রা শুরু। আজকে জুলাই অভ্যুত্থান আমাদের অনেকের সামনে থাকার সুযোগ হয়েছে। আগামীর ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে আশীর্বাবু বলেছেন, আমরা প্রথম যে নিশ্চয়তা দিতে চাই সেটি হচ্ছে এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দেব। আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল, অতীতেও আমরা সেটা পালন করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কাজের ক্যাম্পাস আমরা করতে দেব না। একটা রাতের বোর্ডের ইলেকশনের পরে কৌশলগতভাবে আমরা দেখেছি আওয়ামী লীগ এখানে ডাকসু দেয়। সেই ডাকসু একটি কলঙ্কিত ডাকসু, যেখানে ছাত্রলীগ তারা ভোট কারচুপি করে, ছাত্রলীগ লম্বা লম্বা কৃত্রিম লাইন তৈরি করে রাখে, তারপরে কিন্তু আবারও ডাকসু বন্ধ করে দেয়। এবারে যে 24 পরবর্তী ডাকসু, এই ডাকসু হচ্ছে শহীদদের রক্ত ঝরা ডাকসু। এই ডাকসু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যুদ্ধদের রক্তে ঝরা ডাকসু। তো এই ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের কিন্তু নানা ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে তাদের মনে। তারা একটা উচ্চমুখর পরিবেশে ডাকসুটাকে উপভোগ করতে চায়। শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তারা দেখতে চায়। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের যে নির্বাচনী বিধিমালা ইতিমধ্যে ছাত্রদলের যিনি আজকে পদপ্রার্থী হয়েছেন তিনি লঙ্ঘন করেছেন। তিনি সে আচরণবিধি লঙ্ঘন করেছেন তো করেছেন, সে আচরণবিধি লঙ্ঘনের ফুটেজ ফেসবুকে ছেড়েছেন। আপনারা দেখবেন উনি যখন মনোনয়ন কিনতে আসেন তখন উনি স্লোগান নিয়ে মুহুর্মুহু স্লোগান নিয়ে এই ইয়েতে প্রবেশ করেন আমাদের সিনেট ভবনে এবং সেখানে ওনার নাম বাই নেম স্লোগান দেয়। কিন্তু আচরণবিধিতে লেখা আছে একজন প্রার্থী 5 জনের বেশি মানুষ নিয়ে প্রবেশ করতে পারবেন না এবং কোনো ধরনের স্লোগান, হাততালি, করতালি এগুলো দেওয়া যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। এবং আমরা একটা জিনিসও দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেন। আমরা শুনতে পেয়েছি সেই প্রার্থীর চাচা বিএনপির নাকি হেভিওয়েট নেতা। তো এটা খুবই দুঃখজনক। ছাত্রলীগ আগে এরকম সুযোগ সুবিধা পেত এই ক্যাম্পাসে। নতুন করে প্রশাসন যদি এভাবে কাউকে খোল্লা সাপোর্ট করে, কাউকে এভাবে খোল্লা আচরণবিধি লঙ্ঘন করার পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেয়, আমরা এই প্রশাসনকে সন্দেহের চোখে দেখছি। আমরা এই নির্বাচন কমিশনকে সন্দেহের চোখে দেখছি। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সুন্দর ক্যাম্পাস চেয়েছিলাম। শিক্ষার্থীরা এখন বলে ডাকসু প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আশা করি কেউ যদি দখল করতে চায়, ডাকসু নেতারা তারা এই প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আসলে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি তাদের বিরুদ্ধে জানাচ্ছি। আপনারা দেখেছেন আজকে আমাদের সাথে আমাদের শহীদ ভাইয়ের বাবা বসে আছেন, তিনি অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন। তার শহীদ ছেলের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের পাশে বসে আছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন
যে জুলাই গণ অভ্যুত্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ থেকে আপনার সূচিত হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার, যে আকাঙ্ক্ষা, যদি আমরা শিক্ষাঙ্গন লেভেলে বলি, শিক্ষাঙ্গন লেভেলের প্রথম যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনা। সে আমূল পরিবর্তনের প্রধানতম শর্ত হচ্ছে ক্যাম্পাসগুলোতে, শিক্ষাঙ্গনগুলোতে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্টে সেখানে হাজির করা। বন্ধুগণ, আমরা বিগত সময়ে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এমনকি আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে যে দীর্ঘ 1 বছর যাবৎ আমরা সেই লড়াই করেছি। আমরা বারবার করে বলেছি যে এই ক্যাম্পাসের শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন করাতে হলে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে, অধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটার একটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করতে হবে। বন্ধুগণ, আমরা আজকের এই প্রথম সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা স্পষ্ট অঙ্গীকার জানাতে চাই, যদি আমরা নির্বাচিত হই, আমরা এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল অংশীজন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, এখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সাথে বসে এখানকার যে অ্যাকচুয়াল রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটাকে সুস্পষ্ট রূপরেখা তৈরি করবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 90 গণ অভ্যুত্থান পরবর্তীতে এখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা কমিটমেন্ট তৈরি হয়েছিল, একটা কনসেনসাস তৈরি হয়েছিল যে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে। আমরা যদি নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার আগে আমরা সেটা একটা রূপরেখা হাজির করবো, আমরা সক্রিয় করতেছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, আমরা বলতে চাই যে এই প্যানেল যথেষ্ট একটা ইনক্লুসিভ একটা প্যানেল আমরা বলে হিসেবে সেটাকে ঘোষণা করতেছি। আমরা কি বলি সেটা দেখেন, আপনি জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মনে করেছিলেন যে তাদের দায়বদ্ধতার জায়গা দুইটা। প্রথম দায়বদ্ধতার জায়গা হচ্ছে জুলাই মাসে তারা আন্দোলন করে যে বিদ্যমান যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে তারা হটিয়েছেন। তাদের 2 নম্বর দায়িত্ব হচ্ছে তারা এই যে ফ্যাসিবাদী কাঠামো হটিয়ে নতুন একটা বন্দোবস্ত সেখানে হাজির করবেন, নতুন একটা ব্যবস্থা সেখানে হাজির করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্মের মধ্য থেকে সে সবাই ডান বাম ছাত্রদল শিবির সব ধরনের মানুষজন এসে এখানে উপস্থিত হয়েছেন, লড়াই চালিয়ে রেখেছে। কিন্তু আপনি জানেন যে 5 আগস্টের পরে ডানের ঘরে ফিরে গিয়েছে, বামের ঘরে ফিরে গিয়েছে, কিন্তু যে মানুষদের কোনো ঘর নাই, কোনো ছাত্র সংগঠন নাই, তারা কোথায় ফিরেছে? আপনি জানেন যে ওই যে মানুষরা যাদের কোনো ঘর নাই তারা পরবর্তীতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটা ছাত্র সংগঠন করি। ওই যে ইনক্লুসিভ যে প্ল্যাটফর্ম, অনেক মানুষজন যারা বিভিন্ন ডান থেকে আসছেন, বাম থেকে আসছেন, জেনারেল শিক্ষার্থীরা যারা মনে করেছে তারা দায়িত্বপূর্ণ জায়গায় মনে করছেন যে না, আমরা একটা স্টেজ পার করে এসেছি, আমাদের নতুন একটা স্টেজ, আমাদের দায়বদ্ধতা যে আমরা নতুন একটা ব্যবস্থা হাজির করতে হবে। যদি এমন হয়, প্রথম দায়িত্ব আমরা পালন করেছি যে আমরা হাসিনাকে হটিয়েছি, তারপর আমরা আবার ঘরে ফিরে যাই। কিন্তু যারা মনে করেন না যে তাদের দায়বদ্ধতা আরও আছে, তারা প্রত্যেকে এসে একটা ইনক্লুসিভ একটা আমরা সংগঠন তৈরি করেছি। সেই ইনক্লুসিভ সংগঠন থেকে আজকের এই ইনক্লুসিভ প্ল্যাটফর্ম। বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা অঙ্গীকার বিভিন্ন বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করছি। দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কালচার আছে। কি কালচার? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি উঠে আসে। আপনারা জানেন এই যে আমাদের একটা দুর্বলতা জায়গায় কাজ করে, আমাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি উঠে আসে, আমরা বেশিরভাগ দরিদ্র কৃষকের সন্তান। সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আমাকে সিটে থাকতে হয়। আর এই যে আমার দুর্বলতা, আমাকে সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না, এই দুর্বলতাকে কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায়। আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের একটা এজেন্ডা থাকে, সব সময় একটা স্বৈরাচারী হয়ে ওঠার মনোভাব তৈরি হয়। সব সময় শিক্ষার্থীদেরকে এই যে স্বৈরাচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় না হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে উঠে দাঁড়ায় এখানকার শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে যে সরকার ক্ষমতায় যান সেই সরকার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করে চেষ্টা তারা চলমান রাখেন। একটা কালচার তারা হাজির রাখে। এই ক্ষেত্রে তারা 2টা বাহিনীকে তারা কাজে লাগায়। একটা বাহিনী হচ্ছে ক্ষমতাশীল ছাত্র সংগঠন, আর একটা বাহিনী হচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাশীল ছাত্র সংগঠন মিলে আমাদের যে দুর্বলতার জায়গাটা আছে, আমরা একটা মাত্র সিটের জন্য আমাদের জিম্মি থাকতে হয়। সেই একটা মাত্র সিটের জন্য আমাদেরকে হচ্ছে জিম্মি করে রেখে এখানকার দাসত্বের কালচার স্টাবলিশ করা হয়। এখানে কৃত্রিম সিট সংকট তৈরি করে রেখে আমাকে দাস বানিয়ে রাখা হয়। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা বিগত দিনে এই যে